জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইউরোপে ঢুকে পড়েছে ছদ্মবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা। এদিকে দখলদার ইসরায়েলের ধ্বংসের সূচনা হয়েছে। জানাবো ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে ইউরোপের আরেক দেশে গণজোয়ার। আরও থাকছে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া। জানিয়ে দেব ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের আরেক মন্ত্রীর পদত্যাগের হুমকি। ইউরোপে ঢুকে পড়েছে ছদ্মবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা। মধ্যপ্রাচ্য পশ্চিমা দেশগুলোকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এ লক্ষ্যে জোরদার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রম। এর মধ্যেই ছদ্মবেশে ইউরোপের বিভিন্ন স্থানে ইরানি গোয়েন্দারা ঢুকে পড়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। যদিও গোয়েন্দা ভিত্তিতে তেহরানের বড় কোনো সাফল্যের নজির এখনও দেখা যায়নি, তবে ঘটনা সত্য হলে বেশ বড় ধাক্কা খেতে চলছে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে ঠিক কী পদক্ষেপ নেবে ইউরোপীয় দেশগুলো, তাই এখন দেখার পালা। লন্ডন ভিত্তিক ফার্সি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়, পরিচয় গোপন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা ইউরোপের বিভিন্ন বন্দরে প্রবেশ করেছে। তারা নাবিক হিসেবে ইরানের পরিবহন জাহাজ ও তেল কার্গোগুলোতে উঠেছে বলে জানা যায়। এ সময় যারা এসব তথ্য দিয়েছেন তারা মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানান সংবাদ মাধ্যমটি। সূত্র জানায়, আইআরজিসির এসব গোয়েন্দা নিজেদের পরিচয় প্রকাশ না করেই অস্ট্রিয়া, রোমানিয়া, স্পেন, ইতালি ও বেলজিয়ামের বন্দরে প্রবেশ করেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরোপের গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই তারা এসব দেশে প্রবেশ করেছে বলে জানা যায়। এর আগে বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন ইরানের এলিট বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন, পরমাণু কার্যক্রমে জড়িত থাকা ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগে ইরানের 227 ব্যক্তি ও 42 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের মে মাসে রুশ বাহিনী ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ, বিক্রয় বা স্থানান্তরের সঙ্গে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাধারণত বাণিজ্যিক জাহাজগুলোতে সশস্ত্র রক্ষী মোতায়েন করা আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী। এমনটা হলে তাদের কী কারণে অস্ত্র দেওয়া হয়েছে তা সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষকে আগেই জানাতে হয়। সাধারণত ইউরোপীয় বন্দরগুলোতে সশস্ত্র রক্ষী অনুমোদন দেওয়া হয় না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাসেম সিদ্দিকী বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের সূচনা হয়েছে। তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় আল-আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। কাসেম সিদ্দিকী বলেন, এই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আর আগের অবস্থায় ফিরে যাবে না। তিনি আরও বলেন, ফিলিস্তিনের আল-আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং এর অবৈধ সন্তান ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপরিণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইহুদিবাদ বা জায়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের পক্ষে ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খমেনি রহমতুল্লাহ নানা পদক্ষেপের কথা তুলে ধরে জুমার নামাজের ইমাম বলেন, ফিলিস্তিন ইস্যুকে গোটা মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন ইমাম খমেনি রহমাত। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধমূলক হামলা অর্থাৎ সত্য প্রতিশ্রুতি অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণত হয়েছে। হুজ্জাতুল ইসলাম কাসেম সিদ্দিকী ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে নানা পরামর্শ দেওয়ার সময় বলেন, শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির পথ এগিয়ে নিতে হবে। ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে ইউরোপের আরেক দেশে গণজোয়ার। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষ নিয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানির নাগরিকেরা। সারা বিশ্বে যখন গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে, ঠিক তখনই জার্মানির বেশিরভাগ লোক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে সমর্থন করেছেন। এক জরিপে দেখা গেছে, ফিলিস্তিনের বিপক্ষের চেয়ে পক্ষে অবস্থান নিয়েছে বেশি মানুষ। এর মধ্যে 40% বাসিন্দা তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিকে সমর্থন করেছেন। অন্যদিকে 27% বাসিন্দা এ দাবির পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া 33% বাসিন্দা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এর আগে গত 28 মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের 3 দেশ। এই 3 দেশ হল নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। ইউরোপের এমন স্বীকৃতিকে আরব নেতারা স্বাগত জানান। অন্যদিকে উচ্ছ্বাস প্রকাশ করছেন ফিলিস্তিনিরা।
তবে এ পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় ইসরায়েল। তারা ওইসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয়। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্তর এক সংবাদ সম্মেলনে জানান, দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের স্বার্থের জন্যই ভালো। এ সময় তিনি বলেন, নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে 28 মে। যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া না হয় তবে মধ্যপ্রাচ্য কখনোই শান্তি আসবে না। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সংবাদ সম্মেলনে জানান, তার দেশও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তিনি বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন ঘোষণা দিচ্ছে যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। এই দেশগুলো এই সিদ্ধান্তে কার্যকর করার জন্য প্রয়োজনীয় জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে অন্যান্য দেশ আমাদের পথ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া। তালেবান প্রতিনিধি দল 2022 সালে প্রথম সেন্ট পিটারবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায়। তখন এ নিয়ে কেবল রাশিয়া নয়, পুরো বিশ্বেই অনেক আলোচনা হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেয় এবারের সফর আবারও আলোচনায় উঠে এসেছে। তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্কে গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হান্স জ্যাকব সিন্ডলার মনে করেন, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে। সিন্ডলার বলেন, বাড়তি ছাড় নিতে সবসময় তালেবান খুবই ইচ্ছুক, কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই সেটা জটিল হয়ে যায়। আফগানিস্তান অ্যানালিসিস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা টমাস টোটিস ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, রাশিয়া ও তালেবানের সরকারি স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স। রাশিয়ার হামলার মোকাবেলা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও 2 বছরের বেশি সময় ধরে পশ্চিমা বিশ্বের কাছ থেকে বারবার অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম চেয়ে আসছেন। আমেরিকা ও ইউরোপের দ্বিধাদ্বন্দ্বের কারণে তিনি দেরিতে হলেও কিছু অস্ত্র আদায় করতে পেরেছেন। বিশেষ করে আকাশপথে রাশিয়ার হামলা মোকাবেলা করতে উন্নত ইউ-16 যুদ্ধবিমানের প্রতিশ্রুতি পেল, এখনও সেই বিমান হাতে পায়নি ইউক্রেন। এবার ফ্রান্স ইউক্রেনকে মিরাজ 2005 মডেলের যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিল। নাৎসি জার্মানির হাত থেকে ইউরোপকে মুক্ত করার উল্লেখযোগ্য দিন ডিডের 80তম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সের বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তিনি। ফ্রান্স সফরেও জেলেনস্কি পশ্চিমা বিশ্বের কাছে আরও সামরিক সহায়তার ডাক দিয়েছেন। শুক্রবার ফ্রান্সের সংসদের নিম্নকক্ষে ভাষণের আগেই ম্যাক্রো বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তার দেশকে যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিলেন। তবে বিমানের সংখ্যা, আর্থিক লেনদেন বা হস্তান্তরের সময় সম্পর্কে তিনি কিছু জানাননি। সেই বিমান চালাতে চলতি বছরের গ্রীষ্মেই ফ্রান্সে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তার মতে সেই প্রশিক্ষণ শেষ করতে সাধারণত 5 থেকে 6 মাস সময় লাগে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান বলেছিলেন যে মিরাজ যুদ্ধবিমান তার বাহিনীর শক্তি বাড়িয়ে তুলবে। ইসরায়েলের আরাক মন্ত্রীর পদত্যাগের হুমকি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 8 মাসের বেশি সময় ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। উপত্যকায় দীর্ঘ সময় অভিযান চালানোর পরও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। এমন পরিস্থিতিতে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ জরুরি সরকার ব্যবস্থা থেকে পদত্যাগ করতে পারেন। গাজা উপত্যকায় বিজয়ের জন্য সুস্পষ্ট পরিকল্পনা তৈরি নির্ধারিত মেয়াদ গত মাসে শেষ হওয়ার পর তিনি এ হুমকি দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছে, গাজায় নির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে ব্যর্থতার কারণে গান্স পদত্যাগপত্র জমা দিতে পারেন। তার সিদ্ধান্তের বিরুদ্ধে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটি তাকে তার পদে বহাল থাকার অনুরোধ জানিয়েছে। কান জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের পরিবারও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তি না হওয়া পর্যন্ত পদত্যাগ না করার আহ্বান জানিয়েছেন। গত 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হয়। এরপর 11 অক্টোবর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেন গান্স। তিনি গত 4 জুনের মধ্যে গাজা উপত্যকায় বিস্তৃতভাবে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরির আলটিমেটাম দিয়েছিলেন। এ সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি না হলে পদত্যাগের হুমকি দিয়েছিলেন তিনি। এর আগে গাজায় যুদ্ধ বন্ধে 3 স্তরের প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনা মেনে নিলে জোট ভাঙ্গার হুমকি দিয়েছেন দেশটির কঠোর ডানপন্থী 2 জন মন্ত্রী। দেশটির অর্থমন্ত্রী বেজালের স্পাট্রিস
ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামের বেন গিবির বলেন, তারা হামাসকে নির্মূলের আগে কোনো ধরনের চুক্তির বিরোধী। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এক পোস্টে ইসরায়েলের অর্থমন্ত্রী স্ট্যাট্রিস বলেন, প্রস্তাবিত রূপরেখা মেনে নিলে এবং হামাসকে নির্মূল না করেও জিম্মিদের না ফিরে যুদ্ধের পরিসমাপ্তি হলে সরকারে থাকব না। অর্থমন্ত্রীর মতো একই সুরে কথা বলেছেন নিরাপত্তা মন্ত্রী বেন গিবির। তিনি বলেন, এই চুক্তির অর্থ হল যুদ্ধের অবসান এবং হামাসকে নির্মূলের লক্ষ্য থেকে সরে আসা। এটি একটি বেপরোয়া চুক্তি। এই চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চেয়ে ক্ষমতাসীন জোট ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।